আমার ভাগের টাকাটা আমাকে বুঝিয়ে দিন। আরে ব্যবসা বাণিজ্য কারবার পরে হবে, আমাকে এখন ক্লাস নিতে হবে, ক্লাসে যেতে দাও। তোমাকে অনেক বেশি টাকা দেওয়া হয়েছে। না, আমি ক্লাস নিতে দেবো না যতক্ষণ না আমার ভাগের টাকা বুঝে দেওয়া হচ্ছে। আমি বলছি তোমাকে ভাগের থেকে বেশি ক্লাস দেওয়া হয়েছে, তুমি এখন যাও, আমাকে ক্লাসটা করাতে দাও। তোমরা চাপ নিও না, ঘাবড়ে যাওনি তো? সো হাই এভরিওয়ান, ক্লাস 10 সবাইকে স্বাগত। আজকে তোমাদের পড়াতে চলেছি অংশীদারি কারবার। ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই, টিচার আমি, কিন্তু তার বাইরে একটু কারবার টারবার করতে হয়। আর অংশীদারি কারবার করলেই এই রকম গোলযোগের সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ তোমরা বুঝে গেছো এতক্ষণে যে অংশীদারি কারবার বলতে কি বোঝাতে চেয়েছি। অংশীদারি কারবার মানে অনেকগুলো অংশ অর্থাৎ অনেকগুলো মানুষ মিলে একসাথে কোনো কারবার করছে। সেখানে অনেক হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, নতুবা 10 জনও হতে পারে। তাহলে 2 জন অর্থাৎ একের অধিক মানুষ মিলে যদি কোনো ব্যবসা করে, কোনো কারবার করে, তাকেই অংশীদারি কারবার বলে। সো আজকে আমরা এই অংশীদারি কারবার এই চ্যাপ্টারটির পুঙ্খানুপুঙ্খ পড়ে ফেলবো। আমরা কি পড়বো আজকের এই লেকচারে? আমরা এই লেকচারে পড়বো অংশীদারি কারবারের কনসেপ্ট, অর্থাৎ এখান থেকে কি তোমাকে জানতে হবে, কি ধরনের অংশীদারি কারবার হয়, কত ধরনের অংশীদারি কারবার হয় এইটা, এবং তারপর আমরা এই কনসেপ্টের উপর বেস করে কি এক্সারসাইজের কোশ্চেন এবং কি আমরা প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন পাচ্ছি সেগুলো করে ফেলবো। সো আশা করছি আজকের এই ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবে তাদের প্রত্যেকের কাছে অংশীদারি কারবার থেকে একটা শিওর শর্ট 5 নম্বরের কোশ্চেন পাবেই। অর্থাৎ পরীক্ষার হলে তোমার পাটিগণিতের অংশীদারি কারবার, চক্রবৃদ্ধি সুদ, সমাহারবৃদ্ধি, সরল সুদ এই জায়গাগুলো থেকে কোশ্চেন দিলে তোমার মিস যাবে না। অলরেডি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ করানো আছে, সমাহারবৃদ্ধি। আজকে অংশীদারি কারবার তোমাদের জন্য করাতে চলে এসেছি। সো তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো, আগের ক্লাসগুলো কেমন লেগেছে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে আমি ক্লাস করাতে করাতে যে অঙ্কগুলো করাবো, যে অঙ্কগুলো ইনকমপ্লিট রাখবো, যে অঙ্কগুলো তোমাদের প্রসেস বলে হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা প্রত্যেকে করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও উত্তর কত এসছে। সো আর দেরি করব না, শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। চলো লেটস গো। ক্লাস 10 তোমাদের টিচার, তোমাদের মাস্টার, তোমাদের গার্ড, তোমাদের গাইড, তোমাদের ভালোবাসার মানুষ, তোমাদের সহযোদ্ধা, তোমাদের সহসঙ্গী, তোমাদের ভালোবাসা হাজির এখানে। এবং আজকে পড়াতে চলে এসছে অংশীদারি কারবার। খুব ঝামেলা ঝঞ্ঝাট করে এসছে, অর্থাৎ খুব রাগারাগি করে এসছে, কিন্তু তোমাদের সামনে সেই রাগ প্রকাশিত একটুও হবে না। সো চলো আমরা প্রথমেই জানবো, এখানে মেইনলি দুটো জিনিস আমাদের জানার, তারপর আমরা কোশ্চেন দিয়ে ট্রাই করলেই বুঝে যাবো যে কী করতে আমাদের হবে। স্যার দুটো জিনিস কি কি? আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মূলধন। মূলধন কাকে বলে? আমি এবং ওই যে আমার বন্ধুটা যাকে ঝাটকা মেরে সরিয়ে দিলাম, তো আমরা দুজন মিলে, আমি 1000 টাকা দিয়েছি, ও 500 টাকা দিয়েছে, দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করেছি 1500 টাকা দিয়ে। 1 বছর পর গিয়ে এই 1500 টাকার আমরা লাভ পেয়েছি, অর্থাৎ আমরা মূলধন এবং লভ্যাংশ মিলিয়ে পেয়েছি 3000 টাকা। তো এই যে 3000 টাকা আমরা পেয়েছি, এখন আমার বন্ধু বলছে যে না, আমাকে 750 টাকা দিতে হবে। 3000 টাকা পেয়েছি, আমরা 1500 টাকা লাগিয়েছিলাম, অর্থাৎ আমাদের মূলধন 1500, তাহলে আমরা লাভ করেছি কত? 1500 টাকা। এখন 1500 টাকা দুজন মিলে লাভ করেছি, হাফ করলে কত হয়? 750, যদি সমান ভাগে ভাগ করি। কিন্তু কথা ছিল মূলধনের অনুপাতে ভাগ হবে। আমার বন্ধু কিছুতেই শুনছে না যে ও 500 টাকা কম দিয়েছে আর আমি 1000 টাকা বেশি দিয়েছি, তাই আমি বেশি নিচ্ছি, ও কম নিচ্ছে। ও বলছে না, আমার 750 টাকাই লাগবে। সেইটা নিয়েই এতক্ষণ ঝামেলাটা হচ্ছিল। কে বোঝাবে? তুমি বোঝাবে? আমি পরের দিন ক্লাসে আনবো, তোমরা বুঝিয়ে দিও তো। এই হচ্ছে অংশীদারি কারবারের সমস্যা। অর্থাৎ অংশীদারি কারবারে মূলধন বলতে তাহলে আমরা কি বুঝছি? অংশীদারি কারবারে আমরা মূলধন বলতে বুঝছি যে আমরা যে টাকাটা নিয়ে একটা ব্যবসা শুরু করি। আমি রতন, আমি দিলাম 1000 টাকা। আমার বন্ধু বতন দিল 1200 টাকা। তারপর আমার আরেকটা বন্ধু রাম, সে দিল 2000 টাকা। আমার একটা বান্ধবী শিলা, সে দিল 500 টাকা। তাহলে আমরা কজন মিলে একটা ব্যবসা শুরু করলাম? 4 জন মিলে ব্যবসা শুরু করলাম, এবং 4 জনের দেওয়া টাকার অ্যামাউন্টটাও কিন্তু আলাদা আলাদা। এবার যখন লাভ হবে 4 জন সমান লাভ চাইবে, এখানে গিয়েই বেশিরভাগ ক্ষেত্রে গন্ডগোলটা হয়। তাহলে মূলধন মানে কি? আমরা যে টাকাটা ব্যবসাতে খাটাচ্ছি, অর্থাৎ ব্যবসা শুরু করার সময় আমরা যে টাকাটা দিচ্ছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইয়েস স্যার ক্লিয়ার।
তাহলে এইটাই হয়ে গেল আমাদের মূলধন। এবার আসি লভ্যাংশ। এই লভ্যাংশের জায়গাটাতেই যত গন্ডগোল, এবং যার জন্যই আমার বন্ধু রেগে গেল, যার জন্যই তোমার বন্ধুও পরবর্তীতে রেগে যেতে পারে। এর জন্য আমি সবসময় সাজেস্ট করি যে অংশীদারি কারবার না করতে, অর্থাৎ কারোর সাথে পার্টনারশিপ বিজনেস করাটা কিন্তু যথেষ্ট জটিল এবং যথেষ্ট চাপের। তো এই পার্টনারশিপ বিজনেস না করাটাই আমার মনে হয় অনেক বেশি ভালো। তো সেক্ষেত্রে আমরা লভ্যাংশ বন্টন কত অনুপাতে করতে পারি? এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে লভ্যাংশ বন্টন কিন্তু অনেক অনুপাতে হয়। যেমন 1 নাম্বার, আমরা যদি বলি যে লভ্যাংশ বন্টন আমরা সমান ভাগে ভাগ করে নেব। কি? আমরা যে যা টাকা লাগাই, কিন্তু আমরা ভাগ করব সমান ভাগে। যে যা টাকা লাগাচ্ছে কিন্তু সমান ভাগে ভাগ করব। অর্থাৎ আমার বন্ধু আমি হায়ার টাকা দিয়েছি, আমার বন্ধু 1200 টাকা, একজন 2000 টাকা, একজন 500 টাকা, কিন্তু আমরা যা লাভ পাবো, ধরো এই টাকাটা দিয়ে আমরা একটা ব্যবসা করে বছরের শেষে আমরা 2000 টাকা লাভ পেলাম। এই যে 2000 টাকা লাভ আমরা পেলাম, এই 2000 টাকা থেকে কিন্তু আমরা 4 জনই 500 করে নিয়ে নেব। তো এটাকে বলা হয় সমান ভাগে ভাগ করা। এটা অ্যাকচুয়ালি উচিত নয়। উচিত কি স্যার? তাহলে উচিত হচ্ছে দ্বিতীয়টা যেটা লিখছি, মূলধনের অনুপাতে ভাগ। এইবার কি হয় যে মূলধনের অনুপাতে ভাগ করব, কিন্তু ধরো আমি টাকা লাগিয়ে ঘরে শুয়ে আছি, আমি কাজ করছি না। আমার বন্ধু যে 500, আমি হাজার টাকা লাগিয়েছি, যে 2000 টাকা লাগিয়েছে সে তো আসছেই না ব্যবসা দেখতে, সে ঘরে শুয়ে আছে। যে 500 টাকা লাগিয়েছে সেই ব্যবসাটায় খাটছে। তাহলে সেক্ষেত্রে মূলধনের অনুপাতে ভাগ করাটাও অন্যায়। কোন দিকে যাবে? যেদিকে যাবে সেদিকে জ্বালাময় হয়ে যাবে। তাহলে এই জন্যই অংশীদারি কারবার থেকে একটু দূরে থাকাই ভালো। কিন্তু আমাদের শিখতে হবে, কেননা অংশীদারি কারবার, আবার এটাও যেমন সত্যি যে অংশীদারি কারবার থেকে একটু দূরে থাকলে ভালো হয়। বিশেষত ছোট ছোট ব্যবসাতে অংশীদারি কারবারে ভীষণ ঝামেলা হয়। ঠিক তেমনভাবে অপরদিকে এটাও সত্যি, ভারতবর্ষের যত সফল ব্যবসায়ী আছে, যত সফল বিজনেসম্যান আছে, যারা একদম এক্সট্রিমে, আম্বানি থেকে আদানি থেকে আরও যারা আছে, তারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে অংশীদারি কারবার করেছে। এখন তো ডাইরেক্ট অংশীদার আর কোনো পার্টনার হচ্ছে না, কোনো কোম্পানির সাথে অংশীদার করছে না, ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে অংশীদারি কারবার চলছে। আদানি টু গভর্নমেন্ট, আম্বানি টু গভর্নমেন্ট। তো অংশীদারি কারবার যারা বড় বিজনেসম্যান তারা কিন্তু অংশীদারি কারবারে সফল, বাট যারা ছোট বিজনেসম্যান তারাই অংশীদারি কারবারে ব্যর্থ। তো অংশীদারি কারবার বুঝে করলে কিন্তু সফল। তার জন্য তোমাকে কি করতে হবে? শিক্ষিত হতে হবে, এই চ্যাপ্টারে কনসেপ্ট রাখতে হবে এবং হায়ার স্টাডিজ করতে হবে এর উপরে। ঠিক আছে? তো মূলধনের অনুপাতে ভাগ। ওকে স্যার? তাহলে একটা কি বলছি, একটা বলা হয় সমান ভাগে ভাগ করব, আরেকটা কি বলছি, আরেকটাকে বলা হয় মূলধনের অনুপাতে ভাগ করব। অর্থাৎ সমান ভাগে ভাগ করতে পারি, মূলধনের অনুপাতে ভাগ করতে পারি। স্যার আরও একটা বলুন না স্যার, আর কি ভাগে ভাগ করতে পারি? ভাগ তো অনেক রকমভাবে করতে পারি। আমাদের সর্বসম্মত কোনো একটা চুক্তি করলাম, সর্বসম্মত কোনো একটা চুক্তি আমাদের হলো, যে সর্বসম্মত চুক্তি যে কিছু একটা হলো, সেই অনুযায়ী ভাগ হচ্ছে সর্বসম্মত চুক্তি। তাহলে লভ্যাংশ বন্টন কিন্তু অনেক অনুপাতে হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, বোঝা গেছে। এই তো সোজা জিনিস, অঙ্ক করতে গেলে গোঁজা খাবে। ঠিক আছে, চলো এইবার অংশীদারি কারবার অ্যাকচুয়ালি 2 প্রকার। স্যার কি কি? একটাকে বলা হয় সরল অংশীদারি কারবার, আর একটাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। স্যার সরল অংশীদারি কারবারটা কি? সরল অংশীদারি কারবার মানে হচ্ছে সমান সময়ের ব্যবধানে। দেখো টাকা আলাদা আলাদা রাখতে পারে, আমি রতন 100 টাকা, আমার বন্ধু বতন 200 টাকা, আমার বন্ধু শিলা 300 টাকা দিতেই পারে, টাকা আলাদা আলাদা হতে পারে। কিন্তু যদি সমান সময়ের জন্য রাখে, যে আমরা প্রত্যেকে 1 বছরের জন্য এই টাকাটা রাখছি এবং 1 বছর পর আমরা আমাদের মুনাফাটা নেব, আমরা আমাদের লাভটা নেব, আমরা আমাদের লাভটা ভাগ করব মূলধনের অনুপাতে বা সমান ভাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বলবো সরল অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবারটা কি? সমান সময়ের, এখানে প্রাইমারি কন্ডিশন হচ্ছে সময়, সমান সময়ের জন্য যদি টাকা রাখা হয়, তাহলে সমান সময়ের জন্য যদি টাকা রাখা হয়, তাহলে তাকে আমরা কি অংশীদারি কারবার বলবো? সরল অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার কাকে বলবো? মিশ্র অংশীদারি কারবার হলো আলাদা আলাদা সময়, অর্থাৎ টাকা আলাদা হোক, সে 2 ক্ষেত্রেই হোক, অসুবিধা নেই,
আলাদা আলাদা সময়ের জন্য। ওকে, তাহলে এটাকেই আমরা কি বলবো? মিশ্র অংশীদারি কারবার। যেমন আমিনুর আমি 6 মাসের জন্য 10,000 টাকা রেখেছি, 6 মাস পর তুলে নেব। আমার বন্ধু স্বর্ণদীপ সে 1 বছরের জন্য ওই টাকাটা রেখেছে। আরেকটা বন্ধু আব্দুল সে ওই টাকাটাই 1.5 বছরের জন্য রেখেছে, বা সে অন্য কিছু টাকা। ধরো আমি 6 মাসের জন্য 10,000 টাকা রেখেছি, স্বর্ণদীপ 1 বছরের জন্য 5,000 টাকা রেখেছে, আব্দুল 1.5 বছরের জন্য 3,000 টাকা রেখেছে। আরেকটা বন্ধু ধরো অরুণাব, সে আবার 2 বছরের জন্য 20,000 টাকা রেখেছে। অনেক বড় ব্যবসায়ী অনেক ইনভেস্ট করতে পারে। তো এই যে আলাদা আলাদা সময়ের জন্য টাকা রাখছে, আলাদা আলাদা টাকা রাখছে, তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু এই যে আলাদা আলাদা সময়ের জন্য রাখছে, এটাই গেল মিশ্র অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবার কিভাবে সলভ করে এবং মিশ্র অংশীদারি কারবার কিভাবে সলভ করে, আমরা প্রথমে দুটো এক্সাম্পল দেখে নেব, তারপর আমরা 10 ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো করে ফেলব। তাহলে সরল অংশীদারি কারবারের একটা অঙ্ক আমরা প্রথমে দেখে নেব। এক্সারসাইজ করো। ওকে, একটুখানি জল ছিল তাও খেয়ে নিলাম। এবার কালাহারি মরুভূমি হয়ে গেল, এসি চলছে কিন্তু জল নাই। ঠিক আছে, চল। আচ্ছা, সরল অংশীদারি কারবার, আমি একটা অঙ্ক নিচ্ছি একদম তোমার বইয়ের এক্সারসাইজ 14-এর প্রথম অঙ্ক। এক্সারসাইজ 14-এর 1 নাম্বার প্রবলেম। স্যার কি? আমি এবং আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। তাহলে আমি এবং আমার বন্ধু মালা দুজনে 15,000 টাকা এবং 25,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। তাহলে আমাদের মূলধন কত? আমার এবং মালার মূলধন, আমার এবং বন্ধু মালার মূলধনের পরিমাণ, মূলধন যথাক্রমে, আমার এবং বন্ধু মালার মূলধন যথাক্রমে কত? আমার মূলধন হচ্ছে 15,000 এবং মালার মূলধন হচ্ছে 25,000। আমার মূলধন কত? 15,000 এবং মালার মূলধন 25,000 টাকা। ওকে স্যার, মোট লাভ কত? বলছে একটি ব্যবসা শুরু করলাম, 1 বছরে লাভ হলো 16,800 টাকা। তাহলে 1 বছরে লাভ কত পেলাম? 16,800 টাকা। তাহলে 1 বছরে লাভ কত হলো? 16,800 টাকা। হিসেব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবে। তো দেখো, 1 বছর একটা ফিক্সড টাইম, তারা দুজন আলাদা আলাদা টাকা ইনভেস্ট করেছে। এই যে লভ্যাংশটা পাবে সেটা কিন্তু তারা মূলধনের অনুপাতে পাবে। কি অনুপাতে পাবে? যদি কিছু বলে না দেওয়া থাকে, সব সময় প্রশ্ন পড়তে যদি কিছু বলে না দেওয়া থাকে, তোমাকে ধরে নিতে হবে সেটা মূলধনের অনুপাতে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার, ফুল ক্লিয়ার। আন্ডারস্ট্যান্ড? ওকে, বেটার আন্ডারস্ট্যান্ড। এইবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আমার এবং আমার বন্ধু মালার মূলধন 15,000 এবং 25,000, 1 বছরের শেষে লাভ হচ্ছে 16,800 টাকা। তাহলে আমি প্রথম যেটা করব, সরল, এটা আমি বুঝে গেলাম যে সরল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূলধনের অনুপাত। দুজনের মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাত কত স্যার? 15,000:25,000। স্যার 15,000 ইস্টু 25,000 মানে 15:25। স্যার 15:25 মানে 3:5। তাহলে মূলধনের অনুপাত কত পেলাম? 3:5। এবার কি বলেছে? 1 বছরে লাভ 16,800, তাহলে লভ্যাংশ 16,800। তাহলে আমার লভ্যাংশের পরিমাণ কি করব? দেখো, আমার লভ্যাংশের পরিমাণ কি করে বের করে? 16,800 মূলধনের অনুপাতে তো, তাহলে মূলধনের অনুপাতে মানে 16,800 ইন্টু আমার মূলধন 15,000, তার মানে 3, তাহলে 3 বাই টোটালটা 3 + 5, 3 + 5 মানে 8, 3 + 5 মানে কত? 8। এইটাই হচ্ছে আনুপাতিক ভাগ হয়। অর্থাৎ আমার মূলধনটা 3, তাহলে 3/3 + 5 অর্থাৎ টোটালটা,
তাহলে এটাই হচ্ছে আনুপাতিক ভাগাহার। তাহলে 8 দিয়ে আমি যদি কাটি, 8 দুগুণে 16, 8 একে 8, 0 0, তাহলে কত হচ্ছে 3 0 0, 3 একে 3, 3 দুগুণে 6, 6300 টাকা। 6300 টাকা। তাহলে আমার লভ্যাংশের পরিমাণ কত? 6300 টাকা। তাহলে আমার বন্ধু মালার লভ্যাংশের পরিমাণ, মালার লভ্যাংশের 16800 ইন্টু মালার কত 5/8, 8 দিয়ে কাটলে কত হচ্ছে 2100, তাহলে কত পেয়েছি 0 0, 5 একে 5, 5 2, 10,500 টাকা। 6300 টাকা কে পেয়েছে? আমি পেয়েছি। 10,500 টাকা কে পেয়েছে? মালা পেয়েছে। এখান থেকেই কিন্তু আসলে সংঘাতগুলো শুরু হয়, যে বাবা ও একটু বেশি টাকা দিল বলে ও এত টাকা বেশি নিয়ে নেবে, মানে এইটা আমি দেখবো না যেটা এইটা 15,000 আর 25,000, এটা তখন আমার কাছে একটু বেশি, মানে মাত্র 25,000, 10,000 টাকা বেশি দিয়েছে, কিন্তু এত টাকা বেশি নেবে তাই বলে 6,300 আর 10,500 কত টাকা? 4,200 টাকা মতো। বাবা 4,200 টাকা বেশি নেবে আমার বন্ধু মালা, কি করেছে ও এমন? এখান থেকেই অংশীদারি কারবারের সমস্যাগুলো শুরু হয়। বোঝা গেল? ওকে, চলো তাহলে এইটা হলো একদম পাতি, তাও এটাতে কিছু নেই, সহজ, তাও সমস্যা কিন্তু সহজ, জলের মতো, বায়ুর মতো। ওকে, যে একদম সহজ, যে আমি মূলধনের অনুপাত বের করব। এখানে যদি লভ্যাংশ থাকতো লভ্যাংশ অনুপাত বের করতাম, মূলধন বের করতে দিলে, তাহলে এখানে মূলধনের অনুপাত বের করছি, মোট লভ্যাংশটা দিয়ে দিয়েছে, তাহলে মোট লভ্যাংশ ইন্টু 3/8 একবার, আর মোট লভ্যাংশ ইন্টু 5/8 একবার, ক্যালকুলেশন করছি, আমার এবং মালার লাভ পেয়ে যাচ্ছি। মূলধনের অনুপাতে যেহেতু আছে, সমান ভাগে বললে তখন আলাদা কিছু করতে হতো। এইবার আমি চলে আসছি তোমাদের যে বিষয়টা আমি বলছিলাম এতক্ষণ, যে মিশ্র অংশীদারি কারবার। তাহলে এটা কিন্তু একটা সরল অংশীদারি কারবারের উদাহরণ হলো, সরল অংশীদারি কারবার। এবার মিশ্র অংশীদারি। ও স্যার মিশ্র অংশীদারিটা আবার কি? বাঘ না ভাল্লুক, খায় না মাথায় মাকে, গামছা করে ঘুরতে যায়। চলো, এটা গেল সরল অংশীদারি। এরপর আমরা চলে আসবো মিশ্র অংশীদারি। চলে এসো। কি খালি বছরে, বিগত বছরে টেনে নিয়ে যাওয়ার কি মানে? পাটিগণিতের অঙ্ক না একবার বুঝে গেলে না বাবা কিচ্ছু নেই। একটু ঘুরে আসি মিশ্র অংশীদারি কারবার থেকে। 9-এর দাগ, ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সারসাইজের 9-এর দাগের প্রবলেম, বেশ ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। স্যার কি অঙ্ক দিয়েছে স্যার? 9-এর দাগের প্রবলেমটা দিয়েছে, বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বিবি 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপবাবু আরও 40,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পায়? এখানেই ঘেঁচুটে মার্কা জায়গাটা করে দিয়েছে। বছরের প্রথমে প্রদীপবাবু আর আমিনা বিবি 24,000 আর 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এখন হঠাৎ করে প্রদীপবাবুর মনে হয়েছে আমি আরও 5,000 টাকা দেবো, এই আরও 4,000 টাকা দেবো, দিয়ে দিয়েছে আরও 4,000 টাকা মূলধন। ক মাস পর? 5 মাস পর। এইবার কে হিসেব মেলাবে বাবা? আমি বসে আছি, আমি মেলাবো। চল মেলাচ্ছি, কি করা যাবে? বছরের শেষে 27,700 টাকা লাভ হয়েছে, এখন হিসেব মিলিয়ে মূলধনের অনুপাতে ভাগ দিতে হবে। যদি ভাগ না দিস প্রদীপবাবু বলবে এইটা কি হলো, আমার সাথে অন্যায় করা হলো। অন্যায় করবো না, কারোর সাথে অন্যায় করবো না। চল আমরা অংশীদারি কারবার বুঝি, আমরা ঠিক করে দিতে পারবো। চলো, এইটাকে বলা হচ্ছে মিশ্র, অর্থাৎ প্রদীপবাবু শুরুতে একটা টাকা দিয়েছে, আবার 5 মাস পর একটা টাকা। তাহলে তুই প্রদীপবাবু কত টাকা দিয়েছে তুই তো ধরতে পারবি না বাবা, বুঝতে পারছিস? তার জন্য কি করতে হয়, যে কোনো মিশ্র অংশীদারি কারবারে 1 বছরটাকে 1 মাসে আনতে হয়। 1 বছরটাকে কোথায় কনভার্ট করতে হয়? 1 মাসে। স্যার প্রদীপবাবুর 24,000 টাকা মূলধনটা কত বছর খাটে? 1 বছর। মিথ্যে কথা, 24,000 টাকা মূলধনটা প্রথম 5 মাস খাটে। স্যার তাহলে তারপরের 7 মাস 24,000 প্লাস 4,000, 28,000 টাকা খাটে। বুঝলি না?
5 মাস পরে তো আরো 4,000 টাকা দিচ্ছে, তা 24,000 টাকা তো খাটছিল 5 মাস, তাহলে 5 মাস পর থেকে তো 24-এর সাথে 4 যোগ হয়ে গেল, অর্থাৎ 28,000। তাহলে প্রদীপ বাবুর বারো মাসে বিনিয়োগ 1 মাসে হলে কত মূলধন? মূলধনের পরিমাণ, ও বাবু 24,000 ইন্টু 5 প্লাস 24,000 টাকা ক মাস কাটে? 5 মাস, তাহলে 24,000 ইন্টু 5 প্লাস 24,000-এর সাথে আরো 4,000 যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 28,000 ইন্টু বাকি ক মাস? 7 মাস, এত টাকা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, বোঝা গেছে একদম ফাটাফাটি। ওকে, তাহলে 24,000 ইন্টু 5, 5 4 5 20 0, হাতে থাকে 2, 5 2 10 হতে 12, 1 2 3, চল 1,20,000 প্লাস 28,000 ইন্টু 7, তাহলে 7 আসছে 56 6, হাতে থাকে 5, 7 2 14 আর 5 7 2 14 আর 5 19, কত হলো? 1,20,000 আর 1,96,000, তাহলে 2,90,000 আর 20, 3,10,000, 3,16,000, 3,16,000 কত টাকা? 3,16,000 টাকা, 3,16,000 টাকা। আচ্ছা, তাহলে আমিনা বিবি কেন পড়ে থাকছে? আমিনা বিবির জায়গাটা যদি আমরা দেখি যে আমিনা বিবি 30,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে আর টাকা দেয় না, তাহলে আমিনা বিবির 1 মাসের 12 মাসের বিনিয়োগ, আমিনা বিবির 12 মাসের বিনিয়োগ 1 মাসে হলে মূলধনের পরিমাণ, 12 মাসের বিনিয়োগ 1 মাসে হতে হলে মূলধনের পরিমাণ কত হবে? 30,000 টাকাই সে দেয়, আর কোনো টাকা দেয় না, তাহলে এই 30,000 টাকাই ইন্টু 12, 12 মাসেরটা 1 মাসে পেতে হচ্ছে, তাহলে 3 12 36, তারপর 1 2 3 4, 3,60,000 টাকা। 3,16,000 টাকা কে দেয়? প্রদীপ বাবু। প্রদীপ বাবুর 1 মাসে যদি খাটাতে হয়, আর আমিনা বিবির ক্ষেত্রে সেটা 3,60,000, তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, তাহলে অতএব মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত কি হচ্ছে? কি পাচ্ছি মূলধনের অনুপাত? 3,16,000 ইস্টু 3,60,000, কত পেয়ে যাচ্ছি? 316 ইস্টু 360, তাহলে 316 ইস্টু 360 মানে এখানে আমি পেয়ে যাচ্ছি কত? কি দিয়ে কাটছে বাবা? 3 দিয়ে কাটলে 30, 16 কাটছে না, 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে 2 1 2, 11, 5 2 10, 16 8, এখানে 2 দিয়ে কাটলে 9 0, আবার 2 দিয়ে কাটছে, অ্যাকচুয়ালি 4 দিয়ে কেটে দিলেই হতো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 2 14, 1 18, 9 2 18 ইস্টু 90, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 90টা 2 দিয়ে যদি আমি কাটি, এ বাবা, এখানে 2 দিয়ে কাটলে 316 158, আর এখানে তো 190 হওয়া উচিত, তাই না? তোমার 2 দিয়ে কাটলে 2 কে 2, 180, এ বাবা ভুলভাল করছি কেন? 180, তাহলে 180কে আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 90, আমি এখানেই 90 বসিয়ে দিয়েছি, তাহলে 79:90। তাহলে এবার মূলধনের অনুপাত 79:90, মোট লভ্যাংশ কত? দেখ, এই অঙ্কগুলোতে ক্যালকুলেশনটা আছে, হ্যাঁ কিছু করার নেই, ক্যালকুলেশন কিন্তু আছে, বাট বাকি আর খুব বেশি কিছু কিন্তু সেরকম নেই। তাহলে মোট লভ্যাংশ কত দিয়েছে আমাকে? মোট লভ্যাংশ দিয়েছে কোথায় প্রদীপবাবু? 27,716 টাকা, 27,716 টাকা। তাহলে মোট লভ্যাংশ যদি 27,716 টাকা হয়,
তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? আমরা এখান থেকে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে যে প্রদীপ বাবুর লভ্যাংশ। অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ। তাহলে প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে? প্রদীপ বাবুর লভ্যাংশ ইকুয়াল টু ২৭,৭১৬ ইন্টু ২৭,৭১৬ ইন্টু কত? ৭৯/৭৯ প্লাস ৯। তাহলে ৯০ আর ৭০ কত হয়ে যাচ্ছে? ১৬০, ১৬৯। ২৭,৭১৬ ইন্টু ৭৯/১৬৯। काटो काटो काटो, निकालो बाहर, निकालो केले। चलो केटे बेर करे फेलो। ओके चलो ठीक एक ही रकम भावे आमिना बीबीर लभ्याংশ की दिए जाच्छे भाग देखे नाओ ২৭,৭১৬ इंटू ৯০/169 बेर करे फेलो कत हच्छे कि बोलो बाबा पारबे तो एरपर এরপর তো ক্যালকুলেশন করতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে, বারবার করতে হবে, তবেই হবে। তাহলে এই হচ্ছে আমার মিশ্র। তাহলে আমার সরল এবং মিশ্রের মধ্যে যে তফাৎ সেটা আশা করি বোঝা গেল এবং একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এবার আমরা চলে আসি যে আমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ লাস্ট 10 বছরে কী কী প্রশ্ন এসছে আমরা এখান থেকে দেখে নেব। আচ্ছা একটু পর থেকে শুরু করছি, 2017 সাল থেকে শুরু করছি। এবিসি যৌথভাবে 1,90,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি সি তিনজন মিলে 1,90,000 টাকা দিয়েছে। এবার ভাই এ কত দিয়েছে, বি কত দিয়েছে, সি কত দিয়েছে কিচ্ছু বলেনি। কি বলছে? এ বি এর থেকে 20,000 টাকা বেশি দেয়। একই কথা, আমার টোটাল তিনজন 90,000 টাকা দিয়েছে, এ বি এর থেকে কত টাকা বেশি দিয়েছে? 20,000। আবার বি সি এর থেকে 20,000 টাকা বেশি দেয়। তাহলে বি সি এর থেকে 20,000 টাকা বেশি, আবার এ বি এর থেকে 20,000 টাকা বেশি। তাহলে সবচেয়ে কম কে দিয়েছে? সি। তাহলে যে সবচেয়ে কম দিয়েছে তাকেই ধরি সি এর মূলধন ইকুয়াল টু এক্স টাকা। সি এর মূলধন কত ধরে নিচ্ছি? এক্স। তাহলে সি এর মূলধন এক্স, তাহলে অতএব বি এর মূলধন, বি সি এর থেকে কত টাকা বেশি দেয়? এক্স প্লাস 20,000 এত টাকা। আর এর মূলধন কত হবে? এক্স প্লাস 20,000 এর সাথে 20,000, তাহলে এক্স প্লাস 40,000। স্যার এই তিনটে টাকা মিলিয়ে তো মোট মূলধন 1,90,000। তাহলে আমি শর্তানুযায়ী কি লিখতে পারি বা শর্তানুসারে কি লিখতে পারি? এক্স প্লাস 20,000 প্লাস এক্স প্লাস 40,000 इक्वल टू कत? 1,90,000। सर कितना आ रहा है सर? एक्स 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 3x है। 20,000 और 40,000 कत होच्छे सर? 60,000 इक्वल टू 1,90,000। सर कि पाচ্ছি? 3x इक्वल टू 1,90,000 থেকে 60,000 বাদ দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 1,30,000। 1,30,000। স্যার x ইকুয়াল টু কত পাচ্ছি? 3 দিয়ে কাটলে 3 4 12, 1 10, 3 তিরিকে 9, 1 10, 3 তিরিকে 9। এ বাবা কাটাকুটি তো যাচ্ছে না। 1,90,000 থেকে 60,000 বাদ দিচ্ছি, তাহলে তো ঠিকই আছে। তাহলে 1,90,000 থেকে 60,000 টাকা আমি বাদ দিলে আমার তো 1,30,000 টাকাই থাকে। তাহলে 1,30,000 টাকা থাকছে মানে কাটাকুটি তো যাচ্ছে না, 13 দিয়ে 3 যায় না, তাহলে কত হয়ে যাচ্ছে? কত পাচ্ছি? 4 দিয়ে কাটলে 4 3 4 12, 1 10, 3, আবার 10 3, আবার 10 3, আবার 10 3 দশমিক 3 3 প্রায়। এ বাবা এরকম প্রায় উত্তর আসলে কি করে হবে রে বাবা? এবিসি একটি যৌথ ব্যবসায় 1,90,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি, বি সি এর থেকে 20,000 টাকা বেশি, লাভের পরিমাণ 10,800 টাকা, তাদের মধ্যে ভাগ করে দাও। এটা তো হবে না। 1,90,000
আমি যদি এটাকে রাউন্ড ফিগারে না পাই তাহলে এটা করাই যাবে না, লাভের অনুপাতে ভাগ করা যাবে না 10,800 টাকাকে। আমার তো আগে মূলধন বের করতে হবে। তাহলে সি এর মূলধন x টাকা ধরেছি, বি এর মূলধন x প্লাস 20,000, আর এ এর মূলধন হচ্ছে আরও 20,000 বেশি, তাহলে x প্লাস 40,000। তাহলে x প্লাস 20,000 প্লাস x প্লাস 40,000 ইকুয়াল টু 1,90,000। তাহলে x যোগ করলে 3x প্লাস 20,000 আর 40,000 60,000 ইকুয়াল টু 1,90,000। তাহলে 3x ইকুয়াল টু 1,90,000 থেকে 60,000 বাদ দিচ্ছি। তাহলে 1,90,000 থেকে 60,000 বাদ দিলে 6 কয়দা 9 সমান 3 থেকে 1 13,000, ঠিকই তো আছে। তাহলে 1,30,000, 1,30,000 বাই 3 মানে হচ্ছে না। ক্যালকুলেশন সব ঠিক আছে, যখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে কিছু নাই করতে পারি। যেহেতু এটা ভগ্নাংশ মানে পয়েন্টে প্রায় আসছে, সেহেতু আমরা এটাকে রেখে দিলাম এক্স এর মানটাকে। তাহলে আমাদের মূলধন কত হলো? একটা হলো 1,30,000 বাই 3, একটা হলো 1,30,000 প্লাস এই বাই 3 প্লাস 20,000, আর একটা এটা। তাহলে মূলধনের অনুপাতটা কত হয়ে যাচ্ছে? তাহলে মূলধনের পরিমাণগুলো কত? মূলধনের পরিমাণ যথাক্রমে মূলধনের অনুপাত ডাইরেক্টলি লিখে দিচ্ছি। মূলধনের অনুপাত যদি ডাইরেক্টলি লিখি তাহলে 1,30,000 বাই 3 এটা সি। তাহলে প্রথমটা কত? এটা কত? x প্লাস 40,000। তাহলে x প্লাস 40,000 মানে x হচ্ছে 1,30,000 বাই 3 প্লাস 40,000 ইস্টু তারপরেটা কত? 1,30,000 বাই 3 প্লাস 20,000, আর তারপরেরটা কত? প্লাস ইস্টু 1,30,000 বাই 3। কি পেয়ে যাচ্ছি ও? 3 4 12, তাহলে 1,30,000 প্লাস 3 4 12, 1,20,000 বাই 3 ইস্টু কত হয়ে যাচ্ছে? 1,30,000 প্লাস 3 2 6, 60,000 বাই 3 ইস্টু 1,30,000 বাই 3। 3 3 3 নিচে থেকে কেটে যাচ্ছে, তাহলে 1,30,000 আর 1,20,000 যোগ করলে 2,50,000 ইস্টু 1,30,000 আর 60,000 যোগ করলে 1,90,000 ইস্টু 1,30,000। কত পেয়ে যাচ্ছি বাবা? 25:19:13। কত পেয়ে যাচ্ছি? 25:19:13। তাহলে এটা মূলধনের অনুপাত। লভ্যাংশ কত বাবা বলেছে? লভ্যাংশ আমাকে বলে দিয়েছে 10,800 টাকা। তাহলে লভ্যাংশ কত? এই তো 10,800 স্যার। স্যার তাহলে অতএব কি করবো স্যার? এ এর লভ্যাংশ, এর লভ্যাংশ কত পাবো? 10,800 ইস্টু 25 বাই 25 আর 9 20 30 39 39 আর 5 হচ্ছে 44, আর 44 আর 10 54 আর 3 57। স্যার 108, 57 দিয়ে 50 108 কাটছে কিছু স্যার? আচ্ছা দেখছি পরে। এর লভ্যাংশ হয়ে গেল। বি এর লভ্যাংশ কত হবে? 10,800 ইন্টু 19/57, আর সি এর লভ্যাংশ 10,800 ইন্টু, এই অঙ্কগুলোতে কিন্তু এখানেই তোমাকে মারবে। যদি কেউ পৌনপৌনিকে নিয়ে চলে আসে তাহলে সেখানেই কিন্তু তার গল্প শেষ হয়ে গেল। তো ওই জন্য পৌনপৌনিকে আনা যাবে না। তো দেখো এখানে আমার 10,800 ইন্টু 19/57 যদি কাটাকুটি একান্তই না যায় তাহলে আমার এটা গুণ করে ভাগ করতে হবে। ঠিক আছে? 57 দিয়ে যাচ্ছে না আই থিঙ্ক। 3 দিয়ে দিলে 3, হ্যাঁ 3 দিয়ে দিলে 3 1 3, 3 9 27। এখানে 3 দিয়ে দিলে 3 3 9, 3 6 18, 3600।
19 আর 3600, 19 আর 3600 আর যায় না, এবার গুণ করে ভাগ করে দিতে হবে 19 দিয়ে, কিছু করার নেই আর, ঠিক আছে? পয়েন্টে আসবে, আই থিঙ্ক পয়েন্টে আনো, ঠিক আছে? অঙ্কটা কিন্তু অনেক লেন্দি ছিল, মানে ক্যালকুলেশন বিভৎস চাপে, তুমি দশমিক দিয়ে দিলেই ওখানে বিপদে পড়ে যেতে, তার জন্য এইভাবে রেখে তোমাকে অঙ্কটা করতে হবে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8 2018 সালে দিয়েছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ কার থেকে 60 টাকা কম? তৃতীয় ব্যক্তির থেকে। মোট কত লাভ হয়েছে? ধরি মোট লাভ কত টাকা? x টাকা। মোট লাভ x টাকা, তাহলে মূলধনের অনুপাত কত? 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে? মূলধনের অনুপাত 3:5:8, 3:5:8। তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তো তাহলে আমি এখান থেকে কি লিখব? অতএব প্রথম ব্যক্তির লাভ, মূলধনের অনুপাতে তো লাভ হচ্ছে, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে? x ইন্টু 3/16, 3x/16। দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? x ইন্টু 5/16, 5x/16। আর তৃতীয় ব্যক্তির লাভ x ইন্টু 8/16, 8x/16। ওকে স্যার, স্যার এবার কি করব? 3 জনের মূলধনের অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে তৃতীয় থেকে প্রথমের লাভ 60 টাকা কম, তাহলে শর্তানুসারে প্রথম ব্যক্তির লাভ কার থেকে কম? তৃতীয়র থেকে, তাহলে 8x/16 মাইনাস 3x/16 ক টাকা স্যার? 60 টাকা। স্যার তাহলে 8x মাইনাস 3x লসাগু করলে কত পেয়ে যাচ্ছি স্যার? 5x/16 ইকুয়াল টু 60। তাহলে স্যার x ইকুয়াল টু কত? 60 ইন্টু 16/5, 5×12 60। স্যার তাহলে কত হয়ে যাচ্ছে? x ইকুয়াল টু কত পাচ্ছি? x ইকুয়াল টু 12 ইন্টু 16, তাহলে 16 আর 12, 6 দুগুণে এই 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 2 একে 2 একে 3, 6 একে 6, 1 একে 1, 2, 3 আর 6 9, 192 টাকা, 192 টাকা, 192 টাকা। ঠিক আছে স্যার, आ गया ना क्लियर? यस सर, क्लीन एंड क्लियर নাকি? চলো একদম ক্লিন এন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে তো, চাকাচাক চাকাচাক চাকাচাক। চলো নেক্সট। তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল 192, 2018 সাল খতম, 2019 সালে চলে এলাম। এ এবং বি যথাক্রমে 15,000 এবং 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর মাত্র 6 মাস পর বি এর লাভ 3,030 টাকা হলে এ এর লাভ কত? মনে রাখবে লাভ যদি মূলধনের অনুপাতে হয়, মনে রাখবে কি লাভ যদি মূলধনের অনুপাতে হয় তাহলে মূলধনের অনুপাতের সাথে লভ্যাংশের অনুপাত সমান হয়। কি বললাম? লাভ যদি মূলধনের অনুপাতে হয় তাহলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত দুটো সমান হয়। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব আমরা জানি মূলধনের অনুপাত কি জানি? মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত। সমান সময়ের জন্য লভ্যাংশ অনুপাত, মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে, ধরি এ লভ্যাংশ এ, ধরি ক্যাপিটাল এর লভ্যাংশ এক্স, ক্যাপিটাল এর লভ্যাংশ কত? এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো 15,000 ইস্টু 45,000 ইকুয়াল টু কত? 3,030 ইস্টু এক্স, সরি এ আগে, তাহলে এক্স ইস্টু 3,030। ওকে স্যার? ইয়েস স্যার। স্যার তাহলে 15,000 ইস্টু 45,000 মানে 15 ইস্টু 45 মানে 1/3
ইকুয়াল টু এক্স বাই 3030। স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি? অর্থাৎ এক্স ইকুয়াল টু 3030/3। 3 দিয়ে কাটলে 1010। তাহলে অতএব এক্স এর মান কত পাচ্ছি? 1010 টাকা। এক্স এর মান কত পাচ্ছি? 1010 টাকা। তাহলে এ এর লভ্যাংশ কত হলো? অথবা এ এর লভ্যাংশ হলো 1010 টাকা। স্যার আমি এ এত কম পেলাম? আরে আমি লাগিয়েছিলাম তো কম, 15,000 টাকা লাগিয়েছিলাম। 20 এই জায়গায় 45,000 টাকা লাগিয়েছিল ভাই। চল হয়ে গেল 2019, 2020, 2019 আরও আছে। আচ্ছা 2019 এই অঙ্কটাও খুব সোজা এবং খুব ইম্পর্টেন্টও। এবং এই অঙ্কটা আমাদের এক্সারসাইজে তোমরা দেখতে পারো যে এক্সারসাইজে এই অঙ্কটা আছে। স্যার কোথায় আছে? এক্সারসাইজে 14 দাগের প্রবলেম। 14, দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকিটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হলে প্রথম বন্ধুর লাভ কত? প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম, তোকে প্রথম বন্ধুর লাভ বের করতে হবে। ধরি মোট লভ্যাংশ ইকুয়াল টু এক্স টাকা। ওকে, তাহলে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে অর্থ এক্স বাই 2 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে। 50% মানে কি? হাফ, তাই তো? তাহলে এক্স বাই 2 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে। স্যার এক্স বাই 2 টাকা তারা সমান ভাগে যে ভাগ করে নেবে, তাহলে তারা প্রত্যেকে কত করে পাবে? আমার এক্স টাকা ছিল, তার মধ্যে থেকে 50% তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে এক্স বাই 2 টাকা ভাগ করবে কজন? দুজন। তাহলে এক্স বাই 2 টাকা যদি দুজন ভাগ করে তাহলে এক্স বাই 2/2 করে পাবে। অর্থাৎ তাহলে অতএব প্রত্যেকে পাবে কত বাবা? এক্স বাই 2/2, এক্স বাই 4। প্রত্যেকে কত টাকা পাবে? এক্স বাই 2/2 অর্থাৎ এক্স বাই 4 টাকা। চলো, জীবনে কি পাবো না তা নিয়ে এত ভাবি না। তাহলে বাকি টাকা আমরা এক্স বাই 2 টাকা ভাগ করে অলরেডি নিয়েছি। তাহলে বাকি টাকা এক্স মাইনাস এক্স বাই 2 অর্থাৎ 50% নিয়ে নিয়েছি, মানে তো আর 50%ই আছে। এবার এই এক্স বাই 2 টাকাটা কিসের অনুপাতে ভাগ হবে? মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কত হচ্ছে? 40,000 ইস্টু 50,000। মূলধনের অনুপাত কত হচ্ছে? 40,000 ইস্টু 50,000। তাহলে কত পাচ্ছি? 4:5। কত পাচ্ছি? 4:5। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 4:5। ओके सर, कड़क से हो जाएगा, कुछ नहीं परवाह, कड़क से हो जाएगा। দেখলেও তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 4:5। তাহলে অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? এক্স বাই 2 টাকা থেকে তো ভাগ করবে। এই যে এক্স বাই 2 টাকা পড়ে আছে, এক্স বাই 2 টাকা থেকে মূলধনের অনুপাত আছে 4/4 যোগ 5 9। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 আর 4 কাটলে এটা 2 হচ্ছে 2x/9 এত টাকা। আর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ এক্স বাই 2 ইন্টু 5/9, তাহলে কত হচ্ছে? 5x/18 এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হচ্ছে? 5x/18 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ 2x/9 টাকা, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 5x/18 টাকা। চলতে হে ভাই, কাহা যাएंगे? তাহলে আমার অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত বাবা? প্রথমে তো 50% মানে সে x/4 পাচ্ছিল, আর তারপর কত পেল? 2x/9। দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ x/4 ছিল, তারপর কত পেল? 5x/8 এত টাকা। স্যার
এটা ক্যালকুলেট করব, কত পাচ্ছি স্যার? 4 নং 36, কোনো গল্পই নেই মেলার, 4 নং 36, তাহলে স্যার কত পাচ্ছি? 4 নং 36, তাহলে 9x প্লাস 4 দুগুণে 8x, স্যার 17x/36। স্যার এখানে স্যার 18 আর 4 2 দিয়ে দিলে 9, 2 9, 9 দুগুণে 18, দুগুণে 36, স্যার কত? 4 নং 36 9x, স্যার 18 দুগুণে 36 10x, স্যার কত হচ্ছে? 19x/36। স্যার বলছে প্রথম বন্ধু কত টাকা কম পায়? দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম পায়। তাহলে শর্তানুযায়ী দ্বিতীয় বন্ধু বেশি পায়, তাই তো? তাহলে দ্বিতীয় বন্ধু কত বেশি পায়? 17x, দ্বিতীয় বন্ধু তো পায় 19x/36, 19x/36 মাইনাস 17x/36 ইকুয়াল টু কত টাকা? 800। 19 থেকে 17 বাদ দিলে 2x/36 ইকুয়াল টু 800, কাটাকুটি করলে 18, তাহলে x ইকুয়াল টু 18 ইন্টু 800। না কত হচ্ছে বের করে নাও। এটুকু তো পারবে আশা করি, পারবে না স্যার? এটুকু পারবে আশা করি, ঠিক আছে। চলো তাহলে মোট লাভ পেয়ে যাবো, মোট লাভ পেয়ে গেলে প্রথম বন্ধু কত পায় এবং দ্বিতীয় বন্ধু কত পায় অনায়াসে বের করতে পারবো। পারবো না? পারবো না বলো আমার ভাই, আমার বোন, তোমরা বলো, বলে ফেলো। চলো উত্তর কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে। 2020 এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা, এ কোন 1050 টাকা লাভ করে। এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা। বি এর মূলধন কত? আরে ভাই এ এর মূলধন 900, লভ্যাংশ 630, তাহলে বি এর লভ্যাংশ কত? মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ কত রে পাগলা? মোট লভ্যাংশ কত? পাগলা গায়ে क्या? মোট লভ্যাংশ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1050 টাকা। তাহলে এর লভ্যাংশ, এর মূলধন 900 এবং লভ্যাংশ 630, তাহলে এর লভ্যাংশ কত রে ভাই? 630। তাহলে এর লভ্যাংশ 630, তাহলে অতএব বি এর লভ্যাংশ কত হবে? 1050 মাইনাস 630, 1050 মাইনাস 630, তাহলে বি এর লভ্যাংশ কত পাবো আমরা? শূন্য 3 কত মানে 2, 420। চলো তাহলে আমি লিখতে পারি এর মূলধন, বি এর মূলধন চেয়েছে, তাহলে এর মূলধন কত? এর মূলধন 900 ইস টু বি এর মূলধন ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু এর লভ্যাংশ 630 ইস টু বি এর লভ্যাংশ 420। এবার টাটকা এক্স এর মান তোমরা বের করতে পারবে, আই থিঙ্ক পারবেই। পারবে না? পারবে না? ইয়েস স্যার পারবো, এই তো পারতেই হবে। চলো নেক্সট 2020 সালে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, এটাও আমাদের আছে আই থিঙ্ক 2/3 অংশ, কোনটা জানো? 2/5 অংশ, ওই যে দেখো তোমরা 8 অংশীদারি কারবারের 8। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। প্রথম জন কিসের কাজ করে? ড্রাইভারের, এবং বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। এ বাবা লেখা একটু অপরিষ্কার আসছে না? প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে যে সেই আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। কোনো এক মাসে 29,260 টাকা যদি তার আয় হয়, কে কত টাকা পাবে? খুব সহজ। আমার মোট আয় কত বা মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ, এখানে লভ্যাংশ না, এখানে অ্যাকচুয়ালি আয়, তার কারণ আমরা তো জাস্ট বাস চালাচ্ছি, এখানে তো লাভ করছি না। মোট আয় কত? 29,260 টাকা। তাহলে 2/5 অংশ কাজের জন্য ভাগ করে নেয়, তাহলে মোট আয়ের 2/5 অংশ কত? মোট আয়ের একই অঙ্ক, মোট আয়ের 2/5 অংশ, আগেরটা যেরকম করলাম একই অঙ্ক, শুধু একটু লিখতে হবে। 2/5 ইন্টু 29,260, 5 দিয়ে কাট বাবা, 5 5 25, 4 42, 50 40, 2 26, 5 5 25, 5 2 10।
2 দুগুণে 4, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 8 দুগুণে 16, 5, 8, 5, 2 এই ধরনের ভুলগুলো বেশি হয় বুঝলি। 2 দুগুণে 4, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 8 দুগুণে 16 1 17 7, হাতে থাকে 1, 5 দুগুণে 10 1 1, 11,704। 11,704। তাহলে মোট আয়ের 2/5 অংশ মানে 11,704 টাকা। এবার কি করব আমি, हम क्या करेगा, 11,704 টাকা অর্থাৎ 2/5 অংশ কত অনুপাতে ভাগ করে, 3:2:2 অনুপাতে ভাগ করে। তাহলে কি হবে, প্রথম বন্ধুর লভ্যাংশ বা আয়, বারবার লভ্যাংশ কেন লিখছি, এখানে তো আয় করে। প্রথম বন্ধুর আয় কত টাকা, 11,704 ইন্টু কত অনুপাতে ভাগ করে, 3:2:2, তাহলে 3/3 যোগ 2 যোগ 2, তাহলে 3 2 5 আর 2 7, বের করে ফেলতে পারছো। দ্বিতীয় বন্ধুর আয় 11,704 ইন্টু 2/7, বের করে ফেলতে পারছো। তৃতীয় বন্ধুর আয় 11,704 ইন্টু 2/7, বের করে ফেলতে পারছো। স্যার পারছি স্যার। এবার তাহলে 2/5 অংশ কিভাবে ভাগ হয় সেটা বেরিয়ে গেছে। স্যার 2/5 অংশ মানে 11,704 টাকা। স্যার তাহলে বাকি টাকা, তাহলে এখানে করছি অর্থাৎ বাকি টাকা। তাহলে কত টাকা আমরা, আমাদের পুরো লাভ, এই পুরো আয় 29,260, তার থেকে 11,704 টাকা বাদ, কত হচ্ছে, कितना आ रहा है, 4 को 10 সমান 6, হাতে থাকে 29,260 থেকে 11,704 বাদ। যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া পৃথিবীতে আছে কি, 4 × 10 সমান কত হচ্ছে, 4 × 10 সমান হচ্ছে 6, হাতে থাকে 1, 1 × 6 সমান 5, 7 × 12 সমান কত 5, হাতে থাকে 1, 2 × 6 সমান 4, হয়ে গেছে, মিলে গেছে। তাহলে কত হচ্ছে 29,000, ও না এখানে 1 হবে, 14,556, 14,556। তাহলে 14,556 টাকাটা বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হয়। তাদের মূলধন কত, 1,20,000, 1,50,000, 1,10,000, তাহলে অতএব মূলধনের অনুপাত, এখানে বের করে ফেলো মূলধনের অনুপাত কত পাচ্ছ, 1,20,000 মানে 12:, 4টে 0, 4টে 0, 4টে 0 কেটে গেল, তাহলে 12:15:10, 12:15:11, 11 হয় 1,10,000, তাহলে 11, 12:15:11। তাহলে এবার প্রথম বন্ধু কত পাবে, 14,556 ইন্টু 12 টোটালটার যোগফল। দ্বিতীয় বন্ধু 14,556 ইন্টু 15 টোটালটার যোগফল। তৃতীয় বন্ধু 14,556 ইন্টু 11 পুরোটার যোগফল। বের করে ফেললে, তাহলে এখানে বের করলে, এখানে বের করলে, তাহলে প্রথম বন্ধুর মোটাই কত হবে, এটা প্লাস এখানে যেটা বেরোবে। দ্বিতীয় বন্ধুর মোটাই এটা প্লাস ওখানে যেটা বেরোবে। তৃতীয় বন্ধুর মোটাই এখানে প্লাস ওখানে যেটা বেরোবে। বলো পারবে না পারবে না? স্যার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট স্যার, পারবো স্যার। कुछ किए बिना जय जयकार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती। कोशिश करो, ঠিক পারবে, ঠিক পারবে, পারতেই হবে, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগেরই ব্যাপার। 2023 ABC 3 বন্ধু মিলে X, 2X এবং Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে Z টাকা লাভ হলে A এর লাভ কত? এই রে, Z টাকা টোটাল লাভ হচ্ছে, তাহলে Z ইন্টু A এর লাভ, তাহলে X বাই, এটা তো তোর অনুপাত, তাহলে X বাই কত হচ্ছে X প্লাস 2X প্লাস Y, তাহলে কত পেয়ে যাচ্ছি ZX মানে XZ বাই কত 3X প্লাস Y, XZ বাই 3X প্লাস Y। অপশানে এমসিকিউ মনে হচ্ছে। কোনো ব্যবসায় A আর B এর মূলধনের অনুপাত 1/7, 1/4। বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ। তাহলে বছরের শেষে আমার মূলধনের অনুপাত 1/7, 1/4, বছরের শেষে 11,000 টাকা লাভ হয়েছে, তাহলে 11,000 ইন্টু 1/7 বাই
1/7 যোগ 1/4, এটা একটা পাবো, ক্যালকুলেশন করো। আর 11,000, স্যার ক্যালকুলেশনটাই তো গন্ডগোল স্যার, এইটাই শিখতে পারলেই তো জীবন ধন্য। দেখো ক্যালকুলেশন না শিখতে পারলে, নিজে থেকে না শিখলে, টিচার শিখিয়ে দিলে কিন্তু সেটা আলটিমেট কোনো লাভ হবে না, তাই নিজের থেকে শিখতে হবে। 2023 গেল। 2025, কোনো যৌথ ব্যবসায়ী সমর ও মহিমের মূলধনের অনুপাত 20,000, এই একটাই মিশ্র অংশীদারি কারবার দিয়েছে। সরল ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000, 6 মাস পর সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল, বৎসরান্তে এত টাকা লাভ হয়। দেখো কি করছে, সময় চেঞ্জ হচ্ছে। প্রথমে 20,000 টাকা দিয়েছে, তাহলে 20,000 টাকাটা সমরের কত বছর খাটে, 20,000 ইন্টু 6, তারপর সমর আরও 5,000 টাকা দেয়, তাহলে বাকি 6 মাস সমরের কত হাজার টাকা খাটে, 25,000, তাহলে এটাই সমরের মূলধন হয়ে গেল, এটাই সমরের মূলধন। আর মহিমের মূলধন কি হলো, মহিম কিন্তু 20,000 টাকা 6 মাসের জন্য খাটালো, তারপর সে 5,000 টাকা তুলে নিল, তাহলে তার 15,000 টাকা থাকলো, এই 15,000 টাকা বাকি 6 মাস কাটছে, তাহলে মহিমের মূলধন পেয়ে যাবো। এবার মোট লাভ কত, 32,000 ইন্টু এই মূলধনের অনুপাতটা যেটা পাবো সেটা করলেই আমরা কি পেয়ে যাবো, সমরের মূলধন আর মহিমের মূলধন, সমরের লাভ আর মহিমের লাভ পেয়ে যাবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, চল কি হলো, শেষ। ঠিক আছে, তাহলে শেষ, ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চাই, সবাই মিলে খাই। চলো বাবু, তাহলে দেখো অংশীদারি কারবার কিন্তু কিছুই নেই, মানে কোশ্চেনগুলো দেখছিস প্রিভিয়াস ইয়ার, বল ক্যালকুলেশন ছাড়া কি আছে, আর আপনি তো সব করিয়ে দিচ্ছেন না। আমি অঙ্কটাকে শেখাতে চাইছি, আমি যদি মনে করতাম যে অঙ্কটাকে তোদের মুখস্থ করাবো, তাহলে আমি সব করিয়ে দিতাম। আমি তোদের দিয়ে ক্যালকুলেশনগুলো করাতে চাইছি, তোরা নিজেরা কনসেপ্টটা বুঝে যদি নিজেরা ক্যালকুলেশনটা করিস, অনেক বেশি বেনিফিট পাবি। প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা আমার ভাই বোন, তোরা কিন্তু কমেন্টে লিখে জানাস যে তোরা এই কমপ্লিট ক্লাসটা বুঝলি কিনা, কতটা বেনিফিট পেলি তোরা। বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে তোদের জন্য, এই যে রাত্রেবেলা এখন তোদের 12:15 বাজে, আমি ক্লাসটা বানাচ্ছি, রাত 12:15-তে রেকর্ড করছি, এটা কমপ্লিট তোদের জন্য। এটা আমার মানে তোদের এই পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো রকম কোনো দায়বদ্ধতা নেই। আমি চাইছি বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে আগুন জ্বালাক, তোরাই পারিস এই আগুনের ফুলকিগুলোকে ছড়িয়ে দিয়ে দাবানল তৈরি করতে। তাই অবশ্যই ক্লাসটাকে শেয়ার করিস বন্ধুদের সাথে, অবশ্যই রেসপেক্ট বাটন ক্লিক করিস, অবশ্যই ক্লাসটি কেমন লাগলো সেটার জন্য কমেন্ট করিস, এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে, আমাদের মানে তোদেরও চ্যানেল, এটা একটা পরিবার, সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিস। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে, জিতবে এবং মাধ্যমিকে আগুন লাগাবে। চলো, জয় হিন্দ।